বছরে গড়ে $15 বিলিয়ন পাচার করেছে শেখ হাসিনা সরকার। তথ্য টিআইবির। দক্ষিণ এশিয়ার দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। সাফল্য ব্যর্থতায় 4 মাস পার করল অন্তর্বর্তী সরকার। আর্থিক খাতে সুশাসনে অগ্রগতি হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা শতভাগ। এবং এলডিসি উত্তরণের পর পোশাক খাতে 11% রপ্তানি হারাবে বাংলাদেশ। গবেষণা বিআইডিএস এর, কমবে জিডিপির আকারও। স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে, সাথে আছি বাবু কামরুজ্জামান। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। প্রতি বছর গড়ে $15 বিলিয়ন পাচার করেছে শেখ হাসিনা সরকার। এমন তথ্য জানিয়ে টিআইবির দাবি, দক্ষিণ এশিয়ার দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, বিগত সরকার ক্ষমতাকে কুক্ষিগত করতে দুদককে ইচ্ছামতো ব্যবহার করেছে। এ সময় সাঁড়াশি অভিযানের মাধ্যমে দুদককে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্তভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালানোর পর থেকেই একের পর এক বেরিয়ে আসছে দুর্নীতির নানা কিচ্ছা। দুর্নীতি শ্বেতপত্রে 28 লাখ কোটি টাকা পাচারের তথ্যের পর এবার টিআইবি বলছে, বিগত সরকার প্রতি বছর $15 বিলিয়ন পাচার করেছে। তারা বলছে, শুধু সেবা খাতে 1.5 লাখ কোটি টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছে মানুষ। $15 বিলিয়ন বিদেশে পাচার হয়। এমন বাস্তবতায় হাজির হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকায় মানববন্ধনের আয়োজন করে টিআইবি। অংশ নেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিবস হিসাবে আমাদের মনে রাখতে হবে। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতিকারুজ্জামান বলেন, দুদককে নিজেদের খেয়াল খুশি মতো ব্যবহার করেছে বিগত সরকার। এই পর্যায়ে ঠেলে দেওয়ার জন্য আমাদের কর্তৃত্ববাদী সরকার যে ভূমিকা পালন করেছে, তার মধ্যে মূল উপাদানটাই ছিল, তারা চেয়েছিল ক্ষমতার ব্যবহার দুর্নীতির মাধ্যমে তাদের সম্পূর্ণভাবে বিচারহীনতা উপভোগ করা, এবং সেটার জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে করায়ত্ত করেছিল, ডিসফাংশনাল অকার্যকর করে দেওয়া হয়েছিল, পেশাগত দৈর্ঘ্যপনা তৈরি করা হয়েছিল। নতুন কমিশন গঠনে রাজনৈতিক মুক্ত রাখা ও সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে পরিচালনার পরামর্শও দেন তিনি। বিশেষ করে কমিশন নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার দলীয় প্রভাবী বা অবনত ব্যক্তিদেরকে যেন কোনো অবস্থায় নিয়োগ দেওয়া না হয়, সেটি নিশ্চিত করতে হবে। এবং তার পরবর্তী পর্যায়ে যে আমলাতন্ত্র আছে, বিশেষ করে দুদকের সচিব এবং মহাপরিচালক পর্যায়ে যারা আছেন, তাদের মধ্যে যে আমলাতন্ত্রের প্রতি আনুগত্য, সেটাকে ধ্বংস করতে হবে। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পরও দুদক যেন সংস্কারের ধারাবাহিকতায় পরিচালিত হয়, এমন উদ্যোগ গ্রহণের তাগিদ দেন ইফতেখারুজ্জামান। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। সাফল্য ব্যর্থতায় 4 মাস পার করল অন্তর্বর্তী সরকার। আর্থিক খাতে সুশাসন ফেরানোর পথে অগ্রগতি অনেক, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা শতভাগ। শ্বেতপত্র প্রকাশ করে অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরলেও উত্তরণে কি করা হবে তার কোনো রোডম্যাপ নেই জাতির সামনে। বিপ্লবী সরকারের 4 মাসের সাফল্য ব্যর্থতার হিসেব তুলে ধরছেন হোসাইন শাহাদাত। একসময় বাংলাদেশকে বলা হয়েছে ইমার্জিং টাইগার, উন্নয়নের রোল মডেল। বিলাসী প্রকল্প আর অপচয়ের মহোৎসবকে দেখানো হয়েছে অর্থনীতির সক্ষমতা হিসেবে। কিন্তু আড়ালে আসলে কি হয়েছে, কেনই বা অর্থনীতিতে ধস নেমেছে এত জলদি? এতদিন তার সঠিক তথ্য ছিল না জনগণের কাছে। 3 মাসের প্রচেষ্টায় অর্থনীতির দালিলিক প্রমাণ, শ্বেতপত্র প্রকাশ, তাই অন্তর্বর্তী সরকারের অন্যতম সাফল্য। ফাইন্যান্সিয়াল সেক্টর যে বিশৃঙ্খলা, এই ব্যাংকগুলোর যে অবস্থা, এটা কি একদিনে তৈরি হয় না, তো বছরের পর বছর এটা তৈরি করা হয়েছে এবং সেগুলোকে সমাধান করা হয় না। এখন এই সরকারের ঘাড়ে এসে পড়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার এই সংগ্রামের বেশ আগে থেকেই কষ্টে ছিল সাধারণ মানুষ, নিত্যপণ্যের লাগামহীন মূল্য আর আয়ের বৈষম্যে। বিশ্বসেরা অর্থনীতিবিদের হাতে দেশ তুলে দিয়ে জীবনে স্বস্তি ফেরানোর অপেক্ষা তাই মোটেও অতি আশা ছিল না সাধারণ মানুষের। কিন্তু সেখানেই বড় ব্যর্থতা টিম ইউনূসের। সরকার পুরনো কৌশলই এটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। যে মার্কেট পুলিশিং রং জায়গায় হচ্ছে। একটা বাজারে ধরেন, আলুর বাজার ধরেন বা বাজারে, বড় বড় খেলোয়াড় কারা, তাদের চিহ্নিত করবেন। তাদের স্টক ইনফরমেশন তো কম্পিটিশন কমিশন চাইতেই পারে, তারা বড় খেলোয়াড়, সিগনিফিক্যান্ট মার্কেট প্লেয়ার চিহ্নিত করেন। তারপরে আপনি কম্পিটিশন আইন অনুযায়ী ওই পথে এগান। আর্থিক খাত সংস্কারে গভর্নরের দিনরাত পরিশ্রমের সুফল মিলছে। রিজার্ভের স্বস্তি, বৈদেশিক মুদ্রার স্থিতি অবস্থা এবং ব্যাংকিং খাতে সুশাসন ফেরার লক্ষণে। তবে ব্যবসার পরিবেশ ফেরাতে না পারা আর ব্যবসায়ীদের আস্থার সংকট অর্থনীতির ক্ষতকে দীর্ঘ করছে, সন্দেহ নেই তাতে। সবার চোখ তাকিয়ে আছে আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সেনাবাহিনী
আমাদের প্রধান উপদেষ্টা এনাদের উপরে যে আপনারা আইন শৃঙ্খলাটাকে ঠিক করেন। এটা যদি ঠিক না করেন, এক্সিস্টিং যারা বিজনেসম্যান আছে তারা তো কনফিডেন্স পাচ্ছে না। তারা কনফিডেন্স না পেলে তারা পুনর্বিনিয়োগ কিভাবে করবে, বাড়তি বিনিয়োগ কিভাবে করবে? বিনিয়োগের সাথে জড়িত যেসব প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলির আগের মতো কাজ করলে হবে না। যেসব পরিবেশ তাদের জন্য দেয়ার কথা সেটা নিশ্চিত করতে হবে। 120 দিনে কি করা গেছে আর কতটা করা যেত সেই হিসেবটা হয়তো এক একজনের কাছে এক এক রকম। তবে মূল্যস্ফীতির লাগাম টেনে জনগণকে স্বস্তি দিতে সরকার যে ব্যর্থ হয়েছে সে বিষয়ে দ্বিমত নেই কারোরই। শৃঙ্খলা ফেরাতে না পারায় বিনিয়োগের পরিবেশও আছে হুমকিতে। তাই এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সরকারের উপর চাপ বাড়ছে দিনকে দিন। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। এলডিসি উত্তরণের পর শুল্কমুক্ত সুবিধা হারানোর ফলে 2031 সাল নাগাদ তৈরি পোশাক খাতে প্রায় 11% রপ্তানি হারাবে বাংলাদেশ, আর সার্বিক রপ্তানি কমবে 6%। এর ফলে কমবে বাংলাদেশের জিডিপির আকারও। সরকারি গবেষণা সংস্থা BIDS এর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। রোববার রাজধানীর একটি হোটেলে সংস্থাটির বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে বলা হয় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে আগামী দিনে শিল্প খাতে চাকরি হারাবে অন্তত 6.5 লাখ মানুষ। পাশাপাশি তৈরি হবে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানও। Food impression on food consumption behavior of rural households, and we found that although rice consumption on balance didn't decline, but there has been a decline in the consumption of larger field varieties. নতুন কোনো বিনিয়োগ বা ঋণ দিতে নয়, আমানতকারীদের অর্থ ফিরিয়ে দিতেই তারল্য সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে দুর্নীতি প্রতিরোধে আর্থিক খাতে সুশাসনের অভাব নিয়ে গঠিত ছায়া সংসদে সিপিডি নির্বাহী পরিচালক এসব কথা বলেন। একদিকে যেমন দুর্বল ব্যাংকের গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে মূল্যস্ফীতিকেও সহনীয় রাখার চ্যালেঞ্জ জানিয়ে উভয় সংকট পরিস্থিতিতে পড়ে কেন্দ্রীয় ব্যাংক। শেষ পর্যন্ত টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে এসে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিতে ছাপাতে হয়েছে 22,500 কোটি টাকা। রবিবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে দুর্নীতি প্রতিরোধে আর্থিক খাতে সুশাসনের অভাব নিয়ে অনুষ্ঠিত ছায়া সংসদে উঠে আসে গেল 15 বছরে ব্যাংক খাতে নানা অনিয়ম ও লুটপাটের কথা। তবে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে নতুন করে টাকা ছাপানো নিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, নতুন কোনো বিনিয়োগ বা ঋণ দিতে নয়, আমানতকারীদের অর্থ ফিরিয়ে দিতেই এমন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি কমানোর জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলো, তাদের অর্থ মন্ত্রণালয়গুলো সেটার প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাইনি। কেন্দ্রীয় ব্যাংক যেটা করেছে যে এই টাকাটা যেটা 450 কোটি 500 কোটি টাকা যাদের দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র আমানতকারীদের টাকা দেওয়া হবে। অন্য কোনো ঋণ দেওয়া, ব্যবসায় কাজে লাগানো এগুলোতে করা হবে না। অনুষ্ঠানে উচ্চ মূল্যস্ফীতি, ভঙ্গুর ব্যাংক খাত ছাড়াও আলোচনায় আসে ভারত বাংলাদেশের সম্পর্কের কথা, যেখানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, সম্প্রতি ভারত বাংলাদেশের যে টানাপোড়েন তা নিয়ে বাংলাদেশের ভয়ের কোনো কারণ নেই। আমরা মনে করি ডিবেট ফর ডেমোক্রেসি, সিপিডি তাদের বিগত সময়ে নানা রকম তথ্য উপাত্ত দিয়ে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলাদেশের আর্থিক খাত সহ অনিয়ম দুর্নীতির বিষয়গুলো তুলে ধরেছে। এদিন আর্থিক খাতে সুশাসনের অভাবই দুর্নীতি প্রতিরোধে বড় চ্যালেঞ্জ বিষয়টি ছায়া সংসদে গৃহীত হলে সরকারি দল সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় জয়ী হয়। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা। চাষ হয়েছে লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে। চাষিরা বলছেন, এবার ধানের বেশ ভালো ফলন হয়েছে, তবে সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় লাভ কম হওয়ার কথা জানায় তারা। কৃষি বিভাগ বলছে, কৃষকদের প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক PLC বিজনেস টাইম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।